নিউ ইয়র্কে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ১.৫ বছরের মধ্যে নির্বাচন, আশা সেনাপ্রধানের। সংস্কার কাজে দরকার আরও সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই রোডম্যাপ, বললেন ডক্টর বদিউল আলম। পোশাক শ্রমিকদের 18 দফা মেনে সমঝোতা স্মারক সই, হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে, ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরে। ঋণ সহায়তা পেতে সঠিক পথেই বাংলাদেশ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারে সহযোগিতার জোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রচিত হওয়া নবরূপে গণতন্ত্র ফিরে পাওয়া বাংলাদেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকার আশ্বাসও মার্কিন প্রেসিডেন্টের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনো ভালো, কখনো টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। নানা উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া সম্পর্ক গত এক দশকে যায় তলানিতে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয় গণতান্ত্রিক চর্চার অভাবের কারণে। তার সাথে যুক্ত হয় মানবাধিকার লঙ্ঘন এবং সুশাসন প্রতিষ্ঠা না করতে পারার ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের সাথে সেই সম্পর্কে গতি ফিরিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ৩০ বছর পর দুই দেশের প্রধানের সাথে একান্ত বৈঠক শেষে তাদের বক্তব্য বলে দেয় সম্পর্কের উচ্চতা কোথায় পৌঁছাবে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। প্রায় 15 মিনিটের মতো দুই নেতার বৈঠক চলে। এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জের এ সংবর্ধনায় সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রথম দিনেই প্রাধান্য পেয়েছে গাজা ও লেবাননের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসনের ইস্যু। উদ্বোধনী দিনের ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্বোধনী দিনের ভাষণে গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও যথারীতি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর গাজায় ইসরায়েলের বর্বরতা ও নিষ্ঠুরতা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর জোর দেন তিনি। এছাড়া লেবাননে হামলা চালিয়ে ৫ শতাধিক নাগরিককে হত্যার জন্য ইসরায়েলের সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। লেবানন ইসরায়েল সংঘর্ষ গোটা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এদিন প্রেসিডেন্ট হিসাবে শেষবারের মতো সাধারণ পরিষদে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরায়েল ও হামাসকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। আর জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলি হামলার ফলে গাজা ভূখণ্ড নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে।
আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোডম্যাপ। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, তবে 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যেই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। অনুষ্ঠানে জানানো হয়, এই বছরের প্রথম 8 মাসে 224 কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে 28 জন, হত্যার শিকার হয়েছে 81 এবং অপহরণ ও পাচারের শিকার হয়েছে 19 জন। আত্মহত্যার পথ বেছে নিয়েছে 133 কন্যা শিশু। এমন বাস্তবতায় যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন জরুরি ভিত্তিতে প্রণয়নের দাবি জানানো হয়। তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজফিরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে আব্দুল মঈন খান সাংবাদিকদের জানান, কোরিয়ার সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগ রয়েছে সে বিষয়ে আলোচনা গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। গত 17 বছরে দুর্নীতিতে বাংলাদেশ এগিয়ে থাকায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। আগামী দিনের সব সংকট কাটিয়ে কোরিয়া বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা বিএনপি নেতাদের। কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল নীতি। এবং আমরা সেই নীতি অনুসরণ করেই কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। মঙ্গলবার কক্সবাজারে পুড়িয়ে দেয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের এবং দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে মামলা করার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া। সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনো অব্যাহত আছে। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনো প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন।
পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক ও সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে শ্রমিকদের হাজিরা বোনাস ও টিফিন ভাতা বাড়ার পাশাপাশি কাজ চলবে ন্যূনতম মজুরি বাস্তবায়নেও। সেই সাথে আগামী 10 অক্টোবরের মধ্যে মালিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এরপর বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শ্রমিক অসন্তোষের জের ধরে অশান্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকশো রপ্তানিমুখী পোশাক কারখানা। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েনের পর কয়েক দফায় পোশাক শ্রমিক ও মালিকদের সাথে বৈঠকে বসে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টা, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, পোশাক শিল্পের কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে 50টি দাবি পর্যালোচনা করা হয়। এর মধ্যে শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা, টিফিন ভাতা আরও 10 টাকা বাড়ানো সহ শ্রমিকদের টিসিবির মাধ্যমে কম মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও ব্ল্যাকলিস্ট করে শ্রমিক হয়রানি বন্ধ, 10 অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ সহ মাতৃত্বকালীন ছুটি 3 মাসের বদলে 4 মাস করার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, জুলাইয়ে হতাহতদের প্রধান উপদেষ্টা তহবিল থেকে সহায়তা সহ 18টি দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সমঝোতা স্মারকে সই করেন। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে। পোশাক শিল্পের বাজার যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিকরা এখন কাজে ফিরবে বলে আশা শ্রম উপদেষ্টার। আর কোনো অজুহাতে চুক্তির বরখেলাপ না করতে মালিকদের সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কাজের জন্যই কাম্য না। শিল্প কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও উপদেষ্টারা জানান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। $3 বিলিয়ন ঋণ সহায়তা পেতে আইএমএফের শর্ত পূরণে বাংলাদেশ সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় সংস্থাটি। ক্রলিং পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ নিয়েও চরম আপত্তি ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বৈঠক শেষে মঙ্গলবার এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে বাংলাদেশকে $2.31 বিলিয়ন সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এখন চলছে বাকি $3 বিলিয়ন ঋণ সহায়তার জন্য বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা। এর অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে প্রধান কার্যালয়ে যান সফররত 5 সদস্যের প্রতিনিধি দল। 3 ঘণ্টার দীর্ঘ বৈঠকে কি আলোচনা হয়েছে সে কথাই জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। সার্বিকভাবে মনিটারি পলিসি, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। আমরা মনে করি যে 2026 সালে যখন এই প্রোগ্রাম শেষ হওয়ার কথা, ক্লোজিংয়ে যখন শেষ হবে, তখন আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ নামের বিশেষ পদ্ধতি চালু রাখা নিয়েও চরম আপত্তি আইএমএফের। যেই অর্থ এখন মজুত রয়েছে তা দিয়ে 3 মাসের বেশি আমদানি খরচ মেটানো সম্ভব নয় জানিয়ে রিজার্ভ বাড়ানোর তাগিদও দেন তারা। এক্সচেঞ্জ রেট বিষয়ে আসলে আইএমএফ বারবারই ক্রলিং পেগের বিষয়ে তাদের একটা আপত্তির কথা বলেছে। তারা বলেছে ফরেন এক্সচেঞ্জ রেজিম অর্থাৎ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একটা কিছু
তারা বলার চেষ্টা করেছে। তো এখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার 0.50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কারের জন্য আইএমএফ কী ধরনের সহযোগিতা করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে কথা জানান তিনি। সংস্কারের বিষয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সাথেও তাদের আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, শুধু আইএমএফ নয়, অন্যান্য দাতা সংস্থার সাথেও কথা হচ্ছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দাতা সংস্থাগুলোর সাথে কথা বলে অর্থনৈতিক খাতগুলোকে কারিগরি সহযোগিতা এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতার ব্যাপারে আলোচনা করা হবে। পারি দেশের সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য, বিদেশি সে লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম বিষয়। আইএমএফ যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর সব দেশই। এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার, আরো যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না প্রাইজের টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কতদূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ করেছি। দূতাবাসে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা গাফিলতি হলে শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হলে আবারও তদন্ত করা হবে। 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপিদের মতো সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। আর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক উপস্থিতির আগে কিছু ভালো খবর দেওয়ার প্রস্তুতি ছিল তার। এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করে কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি। সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক আসিফ নজরুল জানান, দায়িত্ব নেওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনার ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরাসরি উদ্যোগে আমিরাতে সাজা হওয়া প্রবাসীদের মুক্ত করার মতো বড় সফলতা আছে সরকারের। আর এই প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। দূতাবাস ও বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়েও জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক, কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন। দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো, এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে প্রধান উপদেষ্টাকে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এরই মধ্যে অনুরোধ করেছেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় প্রশ্ন ছিল, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়েই অনেক রিক্রুটিং এজেন্সি কাগজে সই নিচ্ছে। এমন অভিযোগে কি করবে মন্ত্রণালয়? সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে। 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব। বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ের সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং রিক্রুটিং এজেন্সির শ্রেণীবিন্যাস করার কথাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মিরাজ হোসেন গাজী,
বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজারায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলা হাজারায় ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় ৭-৮ জনের একটি ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সিএমএইচে নেওয়ার পথে এই সেনা কর্মকর্তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। এছাড়াও ডাকাত সন্দেহে আটক করা হয় আরও ৩ জনকে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ কারাবাসে তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও ছিল তার। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও শোক জানিয়েছেন জামাত ইসলামী নেতৃবৃন্দ। আজ দুপুর ১:৩০টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১টা ২২ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে রাতে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বাবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জানান, সাবেক মন্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। তবে একই সাথে মাগুরা ১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে ছাত্র জনতা আন্দোলনে হত্যার মামলায় আসামি হওয়া সত্ত্বেও দেশের মাটিতে খেলার সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু গত কয়েক বছর ধরেই বিশ্বসেরা এই অলরাউন্ডার মাঠে যতটা নন্দিত, মাঠের বাইরের নেতিবাচক কর্মকাণ্ডে ততটাই নিন্দিত। তাকে ঘিরে আলোচনা এবং সমালোচনার শেষ নেই। তবে শেয়ার মার্কেটে কারসাজির মতো নেতিবাচক কর্মকাণ্ডে তার জড়িত হওয়ায় সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারের জন্য খুবই নিন্দিত এবং লজ্জাজনক কাজ। আর্থিকভাবে সাকিব বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার। জাতীয় দল, বিপিএল, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে প্রায় 2 দশকের ক্যারিয়ারে নিজেকে দেশের সবচেয়ে ধনী ক্রীড়াবিদে পরিণত করেছেন সাকিব। বিজ্ঞাপনের বাজারেও সবচেয়ে দামি মডেল সে। মাঠের পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেটে আদর্শ ও হাজারো তরুণের আইডল হলেন সাকিব। কিন্তু সেই ক্রীড়াবিদকেই বিএসইসি সভায় শেয়ার কারসাজির দায়ে জরিমানা করা হয়েছে। সাকিবের সাথে কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাতবরকে 10 লাখ সহ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে এই চক্রের সবাইকে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। 1.5 বছরের মধ্যে নির্বাচন, আশা সেনা প্রধানের। সংস্কার কাজে দরকার আরও সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই রোডম্যাপ, বললেন ডক্টর বদিউল আলম। পোশাক শিল্পের 18 দফা মেনে সমঝোতা স্মারক সই, হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে, ন্যূনতম মজুরি নিয়ে কাজ শুরু অক্টোবরেই। ঋণ সহায়তা পেতে সঠিক পথেই বাংলাদেশ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর্থিক খাত সংস্কারে সহযোগিতার জোর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।